আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। খালেদার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বললেন রিজভী। আলটিমেটাম শেষে ভিসি কার্যালয়ে ভিপি নূর, যা বললেন ভিসি। মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক। দেশের রাজনীতিতে ভয় রাজত্ব কায়েম করেছে বিএনপি বললেন তথ্যমন্ত্রী। ভারতের নির্বাচনী ভবনে হামলা, বিজেপি বিধায়ক সহ নিহত ৫। মসজিদ ভাঙছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে। বিস্তারিত প্রতিবেদনে নিউজটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক। ভোলায় মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে আটক করেছে পুলিশ। সকালে শহরে মুসলমান পাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনে মাদকের হাত বদল হচ্ছে এমন সংবাদে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে মোস্তাক আহমেদ শাহিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে গোয়েন্দা কার্যালয় জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয় পুলিশ। আদালতে নেওয়া হলে শাহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে দেশের রাজনীতিতে ভয় রাজত্ব কায়েম করেছে বিএনপি বললেন তথ্যমন্ত্রী। বিএনপি দেশের রাজনীতিতে ভয় রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, দেশে কারা ভয়ের রাজত্ব কায়েম করতে চেয়েছে তা দেশের মানুষ ভালো করে জানে। 2013, 2014 ও 2015 সালে মানুষের ওপর পেট্রোল বোমা মেরেছে বিএনপি। হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। নিরীহ মানুষের ওপর, অন্তঃসত্ত্বা নারীর ওপর, স্কুল ফেরত বালকের ওপর, ঘুমন্ত ট্রাক ড্রাইভারের ওপর পেট্রোল বোমা মেরেছে। তিনি বলেন, রাজনীতি ও দেশের ভয় রাজত্ব কায়েম করেছে বিএনপি, কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। রাজনীতিতে ভীতি ও অগ্নিসংযোগ সংযোজন করেছে তারা। এটা আমাদের রাজনীতিতে ছিল না, এমনকি উপমহাদেশের রাজনীতিতেও ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে হাসান মাহমুদ বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বন্দি বিনিময় না থাকায় তারেক রহমানকে ফেরত পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। এখানে প্রতিহিংসার কোনো বিষয় নেই। আইন আদালতের সম্মান রক্ষার্থে তাকে ফিরিয়ে আনা প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে, তারেক রহমান যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হচ্ছেন, তাহলে তো নিজেই দেশে চলে আসা প্রয়োজন। তার সৎ সাহস থাকলে আদালতে এসে আত্মসমর্পণ করা উচিত, কিন্তু তার তো সাহস নেই। তার দুর্নীতি বাংলাদেশের সরকার উদ্ঘাটন করেছে, এটি যুক্তরাষ্ট্রের FBI উদ্ঘাটন করেছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান যে সাজাপ্রাপ্ত তা দিবালোকের মতো সত্য। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। তিনি ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, বিএনপির উচিত ছিল তাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়া। তারা সেটা করেনি, বরং একজন দুর্নীতিবাজ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে সব ধরনের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতারই বহিঃপ্রকাশ। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে দেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেই রাজনৈতিক দল তারেক রহমানকে রাজনৈতিক সুরক্ষা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এটা ন্যায় শাসন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, রাজনীতিকে কলুষমুক্ত করার ক্ষেত্রে অন্তরায়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাগজে আমি দেখেছি বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যৌথভাবে 5 নেতাকে দায়িত্ব দিয়েছে। সেখানে অনেক সিনিয়র নেতারই নাম নেই। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় বিএনপির নেতৃত্বের মধ্যে অনেক সন্দেহ, অবিশ্বাস বিরাজ করছে। সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে মহাসচিবের কৃতিত্ব খর্ব করা। এছাড়া মহাসচিবের সঙ্গে আরও কয়েকজনকে জুড়ে দেওয়া হয়েছে। আমি কাগজে আরও দেখলাম, ঐক্যফ্রন্টের নেতৃত্বে মহাসচিব একা যেতে পারবে না। একে অপরের প্রতি প্রচণ্ড অবিশ্বাস থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের সঙ্গে আন্দোলন কৌশল নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আন্দোলনের কৌশল নির্ধারণ করতে করতেই ইতিমধ্যে 10 বছর চলে গেছে। কৌশল নির্ধারণ করতে আর কতদিন লাগে সেটাই দেখার বিষয়। অন্যদিকে আলটিমেটাম শেষে ভিসি কার্যালয়ে ভিপি নূর, যা বললেন ভিসি। ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ কয়েকজনের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা, ডিম নিক্ষেপ ও লাঞ্ছনার ঘটনার তদন্তের অগ্রগতি জানতে ভিসির কাছে গিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। বেলা 3টার দিকে ভিসি কার্যালয়ে যান তিনি। এ সময় ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, কমিটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তারা 7 দিন সময় চেয়েছেন। কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই সময়ের মধ্যে বিচার না হলে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ডাকসুর ভিপি। এর আগে গত বুধবার ভিসি ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সোমবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল ভিপি নূর। আলটিমেটাম শেষ হওয়ার পর ভিসি কার্যালয়ে যান ভিপি নূর। এ সময় তার সঙ্গে ছিলেন 2 এপ্রিলের ঘটনায় ভুক্তভোগী হিসেবে অভিযোগকারী ছাত্র ফেডারেশন থেকে ডাকসু জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা উম্মে হাবিবা বেনজির ও স্বতন্ত্র জোট থেকে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অরণি সেমন্তী খান, স্বতন্ত্র জোটের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী চয়ন বড়ুয়া ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী। সাক্ষাতের বিষয়ে ভিপি নূর আমাদের সাংবাদিককে বলেন, আমরা সেদিনের ঘটনার অগ্রগতি সম্পর্কে জানতে ভিসি স্যারের কাছে গিয়েছিলাম। তিনি জানিয়েছেন তদন্ত কমিটি 1 সপ্তাহ সময় চেয়েছে।
তাই আমরা এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আন্দোলন সংগ্রাম কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে এস এম হলের ঘটনা তদন্তে বুধবার 4 সদস্যের কমিটি গঠন করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাব্বির আহমেদ জানান, তারা কাজ করছেন। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করছেন তিনি। প্রসঙ্গত, গত 1 এপ্রিল রাতে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ তুলে এস এম হলের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধর করেন হল সংসদ ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ফরিদ হল সংসদে স্বতন্ত্র জিএস প্রার্থী ছিলেন। পরদিন এই ঘটনার বিচার চেয়ে ওই হলের প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ অভিযোগকারী শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য করে ডিম ছড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা। কয়েক ছাত্রীর গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই ঘটনার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অবস্থান করেন ভিপি নূর সহ আন্দোলনকারীরা। এদিকে খালেদার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয়ভীতি দেখানো হচ্ছে, বললেন রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয়ভীতি দেখিয়ে সরকারের পৃষ্ঠপোষক একটি মিডিয়া সাক্ষাৎকার প্রচার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বেগম জিয়ার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, যারা ফাতেমার পরিবার নিয়ে এত মাতামাতি করছে তারা সুবর্ণচরে ধর্ষিতা নারীকে নিয়ে কিছু বলছে না কেন? এসব জিনিস তাদের চোখে পড়ে না? তিনি বলেন, শ্রমিক রাজনীতি সহ সব অঙ্গ সংগঠনের হারিয়ে যাওয়া লোকগুলো পরিপূরক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের মধ্যে সংশয় আছে বলেই আমরা আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করতে পারছি না। উল্লেখ্য, গত বছর 8 ফেব্রুয়ারি থেকে ফাতেমা নিজ ইচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারে আছেন। অন্যদিকে পাবনায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ। পাবনা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে 15 জেলার প্রায় 600 চরমপন্থী। নিষিদ্ধ চরমপন্থী দলগুলো হল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলার সর্বহারা পার্টি, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটি। বিকেল 3টায় পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন উত্তর দক্ষিণাঞ্চলে 15 জেলার 595 জন চরমপন্থী। এর আগে 1996 সালে যশোরে একবার চরমপন্থী দলের একটি অংশ আত্মসমর্পণ করেছিল। সর্বহারাদের আত্মসমর্পণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন পরে হলেও এতে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা চরমপন্থীদের অত্যাচারের শিকার সাধারণ মানুষ। অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও বাংলাদেশ পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারির কাছে 68 আগ্নেয়াস্ত্র ও 614টি দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রত্যয় ব্যক্ত করেন চরমপন্থী দলের সদস্যরা। এদের মধ্যে পাবনা, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নড়াইল, রাজবাড়ী, যশোর, খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর জেলার সক্রিয় বিভিন্ন চরমপন্থী দলের সদস্য রয়েছেন। এদিকে মসজিদ ভাঙছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে সমালোচনার মধ্যে এবার ওই মুসলিম সম্প্রদায়ের মসজিদ ভাঙছে চীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের পোস্ট করা স্যাটেলাইট ছবিতে এসব দেখা যায়। চীন সরকার মুসলিম জিংজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ল্যান্ডমার্ক মসজিদের সুসংগতভাবে ধ্বংস করছে। এদিকে এমন ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো তথাকথিত পুনর্বাসন শিবিরে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে বেইজিংয়ের কাছে সমালোচনা করেছে। দুজন বিশিষ্ট কর্মী পোস্ট করা টুইটারে দেখা যায়, জিনজিয়াংয়ের ল্যান্ডমার্কের অন্তত 2টি মসজিদের চিত্র দেখা যায়, যেখানে মসজিদের আগের চিত্র ও পরের চিত্র দেওয়া হয়েছে। এসব ছবি স্যাটেলাইট থেকে ধারণকৃত। এতে প্রমাণ হিসেবে ধ্বংসের আগের চিত্রের সঙ্গে পরের চিত্রের তুলনা দেখানো হয়েছে। ধ্বংসপ্রাপ্ত কেরিয়া আতিকিকা মসজিদ হোটান শহরে অবস্থিত, যেটি 800 বছর পুরনো। মসজিদটি 1237 সালে নির্মিত হয়েছিল। মসজিদটিকে 2017 সালে চীনা স্থাপত্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। একটি সূত্রের দাবি, কারগিলিক মসজিদটি ইতিমধ্যেই চীনা সরকার ভেঙে ফেলেছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মানবাধিকার সংস্থা প্রতিবেদন অনুযায়ী জিনজিয়াংয়ে মুসলিম উইঘুর সংখ্যালঘুদের ওপর চীনা সরকার পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ তোলা হয়। অপরদিকে ভারতের নির্বাচনী বহরে হামলা, বিজেপি বিধায়ক সহ নিহত 5। ভারতের সাধারণ নির্বাচনের 2 দিন আগে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মান্ডবী সহ 5 জন নিহত হয়েছেন। আজ দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদীরা এই হামলা চালায়। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় বিজেপির একটি গাড়িবহর যাচ্ছিল। এতে মাওবাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এক বিস্ফোরণে কমপক্ষে 5 জন নিহত হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বিকেলে ওই জেলা দিয়ে ভীমা মান্ডবীর গাড়িবহর যাওয়ার সময় মাওবাদীরা রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।
এতে ধ্বংস হয়ে গেছে বিজেপির বিধায়কের গাড়ি। হামলার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে হামলায় তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা কর্মীরা ভীমা মান্ডুবির মৃত্যুর আভাস দিয়ে জানিয়েছেন, এই ঘটনায় বিজেপি বিধায়কের সব দেহরক্ষী মারা গেছেন। এর আগে বিধানসভা নির্বাচনের শুরুতে হামলা হয়েছিল দান্তেওয়াড়ায়। এ রাজ্যে 11 ও 18 এপ্রিল নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।